সাইদি ভাই, আপনারা সবাই অন্য নামে ডাকেন, আমিও ওনাকে সাইদি ভাই বলতাম, এবং আমরা দুজন ভাইয়ের মতো ছিলাম। ভাইয়ের মতো কেন, ভাই ছিলাম। আমরা দুজন একই সাথে পাশাপাশি সেলে প্রায় 2 মাস বন্দী ছিলাম গাজীপুর জেলখানায়। তো সেখানকার একটা ঘটনা শুধু আপনাদেরকে বলবো। ওনার অন্যরকম একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। তো আমাদের সাথে আমাদের পরিবারের মানুষেরা সপ্তাহে 1 দিন দেখা করতে পারতেন। তো ওই দিন আমাদের পরিবার থেকে কিছু ভালো খাবার দাবার নিয়ে আসা হতো, কিছু তরকারি কিংবা কিছু মিষ্টি, বিস্কিট, এগুলো নিয়ে আসা হতো। তো আমরা যখন জেলে ছিলাম, ডিভিশনে একমাত্র আমি আর সাইদি ভাই ছিলাম, দুজনই মানুষ ছিলাম। তো সব বেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, নামাজ পড়া থেকে শুরু করে, ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে এশার নামাজ পড়ে ভাত খেয়ে তারপর যার যার সেলে আমাদের তালা মেরে দেওয়া হতো। তো একদিন সাইদি ভাইয়ের খাবার আসলে আমি খেতাম ওখান থেকে, আবার আমার যদি খাওয়া আসতো তো সাইদি ভাই ওখান থেকে খেতেন, এভাবে আমাদের দিন চলত। তো একদিন আমার বাসা থেকে একটা মিষ্টি এসেছিল, একটা স্পেশাল টাইপ মিষ্টি, সম্ভবত কোনো একজন ঢাকার বাইরে থেকে পাঠিয়েছিল। তো সাইদি ভাইয়ের মিষ্টিটা খুব পছন্দ হয়েছিল। তো উনি একটু খেয়েই বললেন, মাহমুদ ভাই মিষ্টিটা তো খুব ভালো। তাই বললাম, সাইদি ভাই আপনার জন্য এই অংশটা আপনার জন্য। আমরা অর্ধেক অর্ধেক করতাম আর কি, যতটুকু আসতো। তা আমার মনে হয় সাইদি ভাইয়ের ভাগে হয়তো 5-6টা মিষ্টি ছিল। তিনি মিষ্টিটা খেলেন না, তিনি রেখে দিলেন। আমি আর জিজ্ঞেস করি নাই উনি খেলেন না কেন। উনি বললেন যে মিষ্টিটা ভালো। তার একদিন পরে ওনার, এটাকে জেলখানার ভাষায় বলতো দেখা, মানে ওনার দেখা আসবে, মানে হচ্ছে ওনার পরিবারের লোকজন আসবে। তো পরের দিন ওনার পরিবারের লোকজন যখন আসলো এবং তারপরে আমরা গল্প করতাম কে কেমন আছে এটা জানবার জন্যে, সাইদি ভাই আমাকে বললেন যে আমি মিষ্টিটা কেন খাই নাই জানেন? এই মিষ্টিটা খুব ভালো ছিল, আমার ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের খাওয়ানোর জন্য আমি এই মিষ্টিটা খাই নাই। আপনি কতটা স্নেহশীল পিতা এটা চিন্তা করে দেখেন। যেখানে জেলখানায় আমরা প্রায় কিছুই পেতাম না, সেই জেলখানায় একটুখানি মিষ্টি উনি রেখে দিচ্ছেন ওনার পরিবারের জন্য। এতটা স্নেহশীল পিতা ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এটা জানা আবশ্যক আমাদের। শুধু একটা মানুষের উনি কত বড় আলেম ছিলেন কিংবা কত বড় বিদ্বান ছিলেন এটাই একমাত্র পরিচয় না, উনি কত ভালো পিতা ছিলেন এটাও গুরুত্বপূর্ণ। যেটা আমরা আমাদের রসুল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও শিখেছি যে ভালো পিতা হওয়া ভালো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মধ্যে আমি দেখতে পেয়েছি। এবার আমি একটু রাজনৈতিক আলোচনায় আসি। একটু আগে আবার আমার স্নেহভাজন রফিকুল ইসলাম খান, তিনি বিচার ব্যবস্থার কথা বলছিলেন। আপনাদের হয়তো অনেকের স্মরণে আছে, আমার দেশ পত্রিকায় আমরা সর্বপ্রথম স্কাইপ কেলেঙ্কারি লিঙ্ক করেছিলাম, এবং এই স্কাইপ কেলেঙ্কারির পুরো ঘটনাটা সাইদি ভাইয়ের মামলা নিয়েই কিন্তু ছিল। এই জিনিসটা আপনাদের জানানো দরকার। আমি মনে করলাম আজকের মাহফিলে এটা বলাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা যে আমরা লিক করেছিলাম এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল, কারণ এখানে খুব নামকরা আইনজীবী মিজান সাহেব আছেন। উনি জানবেন যে স্কাইপ কেলেঙ্কারিতে আমরা যেটা প্রমাণ করেছিলাম এর মাধ্যমে লিগালি আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা একটা জুডিশিয়াল কিলিং ছিল। কারণ আপনারা মুখে যতই জুডিশিয়াল কিলিং এর কথা বলেন না কেন, আইনের ভাষায় এভিডেন্স প্রয়োজন হয়। স্কাইপ কেলেঙ্কারি কিন্তু সেই এভিডেন্স ছিল। কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত এই এভিডেন্সটা
যেভাবে ব্যবহার করা উচিত ছিল সেভাবে ব্যবহার করা হয় নাই। তো এখন একটা সময় এসছে, আমি সকল শহীদ পরিবারের সকল সন্তানদের বলবো যে আপনারা এই স্কাইপ কেলেঙ্কারির এভিডেন্সের মাধ্যমে আপনারা এই বিচারকে উড়িয়ে দিতে পারেন বলে আমি মনে করি। কারণ হচ্ছে, যারা জান্নাতে যাওয়ার তারা তো চলে গেছেন, কিন্তু সেখানে যাওয়ার পরেও তারা যে নির্দোষ ছিলেন এটা প্রমাণ করাটা খুব গুরুত্বপূর্ণ। এরকম ঘটনা মিজান সাহেব আমার থেকে অনেক ভালো জানেন যে ইংল্যান্ডের অনেক মামলায় 100 বছর পরেও প্রমাণিত হয়েছে যে 100 বছর আগে যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে সেটা অন্যায় ছিল এবং সেই ব্যক্তি নির্দোষ ছিল। কাজে আমি মনে করি এবার একটা সুযোগ এসছে আপনাদের, যে স্কাইপ কেলেঙ্কারি আমার দেশে যে এক্সপোজ করেছিল সেটাকে নিয়ে এবং অন্যান্য লুপহোল যেগুলো ছিল বিচার ব্যবস্থায়, যেটা মিজান ভাই বলেছেন, সেগুলো নিয়ে এই পুরো বিচারটাকে রিভিউ করা এবং রিভিউ করার মাধ্যমে এটাকে প্রমাণ করা যে এটা আইনগতভাবেই এটা জুডিশিয়াল কিলিং ছিল। আর একটা কথা বলা আবশ্যক যে আমাদের মধ্যে আমি দেখেছি, জামাত ইসলামের সমর্থকদের মধ্যেও দেখেছি, বিএনপির মধ্যেও দেখেছি, যে শেখ হাসিনা যখন এসকে সিনহাকে তাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জন্য ডিজিএফআই দিয়ে দেশ থেকে বের করে দিল, তারপরে আমি দেখেছি বিএনপি এবং জামাতের কোনো ব্যক্তির মধ্যে এসকে সিনহার প্রতি আমি সিম্প্যাথি দেখতে পেয়েছি। ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আপনারা জানেন না যে এই জুডিশিয়াল কিলিং এর যারা মেইন কুশীলব ছিল তাদের মধ্যে অন্যতম ছিল এসকে সিনহা। কাজেই এসকে সিনহাকে কি বের করে দেওয়া হয়েছে নাকি সে বিদেশে গেছে এটা গুরুত্বপূর্ণ না। এসকে সিনহা ওয়াজ এ ক্রিমিনাল এবং ক্রিমিনালের বিচার হওয়া উচিত এবং এসকে সিনহার কাজ সম্পর্কে আপনাদের সবার জানা উচিত। কারণ শুধুমাত্র আইসিটির যারা বিচারক তারাই দায়ী ছিলেন না, যারা আপিল বিভাগে ছিলেন তারাই কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউশনটা করেছেন। বিচার প্রথমে আইসিটি থেকে হয়েছে, কিন্তু ফাইনালি আপিল বিভাগ এগুলোকে আপেল করেছে। এবং একটি ক্ষেত্রে আমরা জানি, যেটা কাদের মোল্লা সাহেবের ক্ষেত্রে, যেখানে আইসিটিতে আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সেটাকে বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড করা হয়েছিল। সুতরাং সিনহার প্রতি আমি সিম্প্যাথি দেখতে পেয়েছি। ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আপনারা জানেন না যে এই জুডিশিয়াল কিলিং এর যারা মেইন কুশীলব ছিল তাদের মধ্যে অন্যতম ছিল এসকে সিনহা। কাজেই এসকে সিনহাকে কি বের করে দেওয়া হয়েছে নাকি সে বিদেশে গেছে এটা গুরুত্বপূর্ণ না। এসকে সিনহা ওয়াজ এ ক্রিমিনাল এবং ক্রিমিনালের বিচার হওয়া উচিত এবং এসকে সিনহার কাজ সম্পর্কে আপনাদের সবার জানা উচিত। কারণ শুধুমাত্র আইসিটির যারা বিচারক তারাই দায়ী ছিলেন না, যারা আপিল বিভাগে ছিলেন তারাই কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউশনটা করেছেন। বিচার প্রথমে আইসিটি থেকে হয়েছে, কিন্তু ফাইনালি আপিল বিভাগ এগুলোকে আপেল করেছে। এবং একটি ক্ষেত্রে আমরা জানি, যেটা কাদের মোল্লা সাহেবের ক্ষেত্রে, যেখানে আইসিটিতে আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সেটাকে বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড করা হয়েছিল। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি আরেকটু গবেষণা হওয়া দরকার, আরেকটু লেখালেখি হওয়া দরকার এবং আপনাদের আরেকটু এটা নিয়ে আলোচনা করে এই পরিবারগুলোকে আমি বলবো, আজকে শহীদ পরিবারের অনেকেই এখানে আছেন, আপনারা বসে এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, রিমান্ডের কথা একটু আগে আমার ছোট ভাই রফিকুল ইসলাম খান বলছিল 30 দিনের কথা, আমি 39 দিন রিমান্ডে ছিলাম, 39 ডেজ আমি রিমান্ডে ছিলাম। কাজে এই যে জুলুমগুলো হয়েছে এটা কিন্তু যার যার জুলুম তাকেই করতে হবে, আপনি অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না। কাজেই যে পরিবার ভিকটিম সেই পরিবারের সদস্যদের দায়িত্ব এটার বিরুদ্ধে আওয়াজ তোলা।
আপনারা যদি এটা সাংগঠনিকভাবে করতে যান, আমি বলতে বাধ্য হচ্ছি এটা হয়তো কোনোদিনই হবে না। আমি জানি না আপনারা অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। যার প্রবলেম, যে ভিকটিম, তারই চেষ্টা করা উচিত, এটা আমার পরামর্শ। আর সর্বশেষ যে কথাটা আমি বলবো, এই যে আমরা বলি বা রফিক সাহেবও বললেন যে বিচার, যে রায়টা বাইরে থেকে লিখে নিয়ে আসা হয়েছিল, এই রায় লেখার জন্য প্রত্যেকেই দায়ী ছিল, এটা বাইরে থেকে লেখা হোক কিংবা বিচারপতি নিজেই লিখুক। কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যে যারা ছিল মেইনলি, সেটা হলো আধিপত্যবাদী ভারত। কারণ ভারতেরই ইচ্ছা ছিল এই হত্যাকাণ্ডগুলো করা, এবং এর পিছনে শুধু যে ব্যক্তিগত রাগ বিরাগের ব্যাপার ছিল তা না, এর পিছনে একটা জিওপলিটিক্স ছিল। জিওপলিটিক্সটা হলো যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তো বাংলাদেশকে যদি ভারতীয় উপনিবেশে পরিণত করতে হয়, যেটা করা হয়েছিল 16 বছর ধরে শেখ হাসিনার, তাহলে পরে আমাদের ধর্মীয় চেতনা এবং আমাদের যে সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, এটাকে দুর্বল করতে হবে। এটাকে দুর্বল করবার জন্যে তারা দুটা ন্যারেটিভ চালু করেছিল ইন্ডিয়া থেকে। একটা ন্যারেটিভ হচ্ছে 1971 সালের যুদ্ধাপরাধ, এটা ছিল একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভ দিয়ে ইসলামী নেতৃবৃন্দকে তারা হত্যা করতে চেয়েছিল, নির্মূল করতে চেয়েছিল। আর সেকেন্ড ন্যারেটিভ ছিল তথাকথিত ইসলামী জঙ্গিবাদ। এই দুই ন্যারেটিভের মাধ্যমে তারা বাংলাদেশের ইসলামী ধর্ম এবং ইসলামী সংস্কৃতিকে দুর্বল করে বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চেয়েছিল। এটা আপনাদের মনে রাখতে হবে। কাজেই এই যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, আজকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবন নিয়ে আলোচনা করছি, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জিও পলিটিক্স জড়িত ছিল, এটা যেন আমরা ভুলে না যাই। কাজেই আপনারা মনে করবেন না যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এর মাধ্যমে আমাদের বিপদ শেষ হয়ে গেছে, এটা আপনারা মনে করবেন না। কারণ ভারত বাংলাদেশকে কোনোদিনও একটি প্রকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে দেবে না, এবং তারা এই ষড়যন্ত্র অব্যাহত রাখবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের মুসলমানরা আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলেই ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবো, এবং আমরা আমাদের ধর্ম, আমাদের কালচার, এটা নিয়ে আমরা মাথা উঁচু করে থাকতে পারবো। এবং এই স্বাধীনতা রক্ষা করার মাধ্যমেই আসলে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং অন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি যথার্থ সম্মান দেখাতে পারবো। যথার্থ সম্মান দেখাতে হলে আমাদের ধর্ম, আমাদের ঈমান বলিষ্ঠ রাখতে হবে এবং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে সাঈদী ভাই, আমার সাঈদী ভাই, আপনারা যাকে বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জন্যে জান্নাতুল ফেরদৌসের কামনা করছি। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি যেন তার শাহাদাত কবুল করা হয়। আল্লাহ হাফেজ।